মেয়েটি ছেলেটিকে প্রচুর ভালোবাসতো, কিন্তু ছেলেটি তাকে ছেড়ে চলে যায়। তার জন্য মেয়েটি অনেক কষ্ট পায়। ছেঁকা খাওয়ার পর মেয়েটি আলুর ব্যবসা শুরু করে এবং সে একটি আলুর ল্যাবে চাকরি নেয়। মেয়েটি একটি নতুন আলুর জাত তৈরি করতে চায়, তার জন্য সে কঠোর পরিশ্রম করে। একদিন মেয়েটি ল্যাবে তাদের নতুন পরিচালক আসে। সে দেখতে অনেক হ্যান্ডসাম, আর আপনারা তো জানেন মানুষ সুন্দরের পূজারী। তার জন্য মেয়েটি দ্বিতীয়বারের জন্য ছেলেটির প্রেমে পড়ে। আপনারা হয়তো মনে করেন প্রথম ভালোবাসায় সত্যিকারের ভালোবাসা হয়, তার জন্য সবাই ছেঁকা খেয়ে বেকা হয়ে নিজের জীবন নষ্ট করে দেয়, যেটা আপনাদের ভুল ধারণা। সত্যিকারের ভালোবাসা প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারও আসতে পারে। আপনাকে যে সত্যিকারের ভালোবাসে একদিন আপনি তাকে ঠিকই খুঁজে পাবেন। কথাগুলো মনে হচ্ছে বুদ্ধিজীবীর মতো বললাম। যাই হোক, মেয়েটি তার নতুন পরিচালকের প্রেমে হাবুডুবু খায়। তখন আবার তার এক্স বয়ফ্রেন্ড ফিরে আসে। অবশেষে মেয়েটি কার কাছে ফিরে যায়, প্রাক্তন নাকি বর্তমান, সেটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ড্রামাটি দেখতে হবে। আবার আলু বিক্রি করে সে কতটা সফলতা পায় সেটাও তো আমাদের দেখতে হবে। সো বেশি দেরি না করে চলেন এই রোমান্টিক ড্রামাটির এক্সপ্লোশন করে ফেলি। গল্পের শুরুতে কিছু লোক আলুর ভালো দিক তুলে ধরে। সবাই বলে আলু দিয়ে এটা করা যায় সেটা করা যায়, কিন্তু শেষে দেখা যায় তারা সবাই আলুর বিজ্ঞাপনের শুট নিতেছিল তাদের ল্যাবের প্রমোশনের জন্য। পরে সেই বিজ্ঞাপন গ্রামের লোকদের দেখাতে থাকে। সেখানে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার মিকিয়ংকে দেখতে পারি। সে একটি চশমা পরে রিল্যাক্স হয়ে বসে আছে। সে এখানে কৃষকদের কাছে তাদের কোম্পানির আলু বিক্রি করতে এসেছে, যে আলু চাষ করে কৃষকরা ভালো ফলন পাবে। পরে যখন তার বক্তব্য দেওয়ার সময় হয় তখন সে চশমাটি রেখে যেতে থাকে। বক্তব্য দেওয়ার জন্য তাকে মাইক্রোফোন দেওয়া হয়, কিন্তু সেটা সে নেয় না, কারণ সে জানে তার গলার সাউন্ড মাইকের থেকে কম না। মিকিয়ং তখন একটি আলুর জাত দেখিয়ে তার ভালো দিক তুলে ধরে, যাতে সে আলুগুলোকে বিক্রি করতে পারে। এসব শুনে গ্রামের এক মেয়ে বলে এই আলুর ব্যাপারে কথা বলবে না, কারণ গত বছর এই আলুর ফসল নষ্ট হয়েছিল। মিকিয়ং বলে গত বছর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির সময় আলু ভালো হয় না, কিন্তু গ্রামের লোক তার কোনো কথা শুনে না। পরে সে সবাইকে ভালোভাবে বুঝাতে থাকে। এরপর আলুর ব্যাপারী আলু বিক্রি করা শুরু করে, কিন্তু গ্রামের লোকেরা আলুর দাম কম বলে মিকিয়ং তাদের টুপি পরানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তার জন্য সে মন খারাপ করে চলে যেতে থাকে। তখন তার কলিগ তার সাথে মজা করতে থাকে। এই ছেলেটির নাম হচ্ছে হিডং। মিকিয়ং ছেঁকা খাওয়ার পরে বিড়ি খাওয়া শুরু করে। কিন্তু আমার কথা হচ্ছে, তুই বেডি মানুষ, তুই কিসের জন্য সিগারেট খাবি? ছেঁকা খাইয়া বেগা হইয়া বেড়া মেশে সিগারেট খাবো। মিকিয়ং 1 মাস আগে বিড়ি খাওয়া বাদ দিয়েছে। তার জন্য হিডং মজা করে তার কপালে একটি স্টিকার লাগিয়ে দেয়। এরপর তারা দুজনে তাদের সব কলিগের সাথে দেখা করে। এখানে সবাই রিসার্চার। এটা হচ্ছে জেজং, ইনি হচ্ছে সিয়ংহি, এটা হচ্ছে জাংহি, এ হচ্ছে সুলগি, এটা হচ্ছে চুংহিয়ন, আর এ হচ্ছে তাদের চিফ সোয়। পরে সিনে একটি ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট হয়। সেখানে সোনিও ফুড কোম্পানির সাথে মাইকেলের কোম্পানির লোক কাজ করতে আসে, কিন্তু তখনই সেখানে ব্যাকহো আসে। সে উনহান রিটেল কোম্পানির ডিরেক্টর। ব্যাকহো বলে মাইকেলের কোম্পানির কোনো অস্তিত্ব নেই, তারা যে কোম্পানির সাথে কাজ করে সেই কোম্পানি পথে বসে যায়। ব্যাকহো বড় সোনিও ফুড কোম্পানির সাথে তাদের কোম্পানির কন্ট্যাক্ট করে। এদিকে মিকিয়ংকে দেখানো হয় তারা সবাই সোনিও ফুড কোম্পানির ল্যাবে চাকরি করে। মিকিয়ং তাদের কলিগদের সাথে এনজয় করতেছিল। তারা সবাই তখন মজা করে নাচতে থাকে। তখন জেজং এর ফোনে কল আসে। ফোনের খবরটা শুনে সে অবাক হয়ে যায়। এটা দেখে সবাই কি হয়েছে সেটা জানতে চায়। জেজং বলে আজকে থেকে আমাদের এই ল্যাব উনহান রিটেল কোম্পানির হয়ে কাজ করবে। এটা শুনে সবাই মিকিয়ং এর দিকে তাকিয়ে থাকে, কারণ মিকিয়ং আগে সে কোম্পানিতে কাজ করত। মিকিয়ং তখন তার অতীত দেখতে থাকে, তাকে কিভাবে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর সে রেগে তার আইডি কার্ড পুড়ে ফেলেছিল। পরের সিনে ব্যাকহোকে নিয়ে সিওন ও কিসে কথা বলতেছিল। তারা বলে আজকে তুমি সোনি ফুড কোম্পানিকে বলদ বানিয়ে কন্ট্রাক্টে সাইন করিয়েছ, তার জন্য চেয়ারম্যান শুধু তোমার কথাই বলতেছে। একটু পরে নিচে একটি লোক আসে, যে ব্যাকহোর সাথে দেখা করার জন্য ড্রামা করতে থাকে। ব্যাকহোর জন্য তার কোম্পানি ধ্বংস হয়ে গেছে। পরে সে ব্যাকহোকে মারতে আসে। ব্যাকহো তাকে একটি রুমে নিয়ে আসে এবং তাকে বুঝাতে থাকে। পরে সে তাকে তার বাসায় পাঠিয়ে দেয়। পরে সিনে মিকিয়ংকে দেখানো হয় সে তার গেস্ট রুমে আসে। সেখানে তার বান্ধবী ওংজু এবং তার ছোট ভাই হুয়ান তার জন্য ওয়েট করতেছিল। তারা দুজনে তখন পার্টি করতে চায়, কারণ মিকিয়ং এর কোম্পানি উনহান রিটেল কোম্পানির জন্য কাজ করবে। মিকিয়ং বলে তোমরা সেটা কিভাবে জানো? ওংজু বলে হুয়ান সেখানকার স্টক কিনেছে, সেখান থেকে সে জেনেছে। এরা শুনে মিকিয়ং তাদের দিকে রাগ করে তাকিয়ে থাকে। পরে সে মন খারাপ করে বসে পড়ে। ওংজু তাকে বলে তুমি কি ঠিক আছো? কারণ এখন থেকে তোমাকে সেই কোম্পানির হয়ে কাজ করতে হবে যে কোম্পানি থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু মিকিয়ং বলে আমাকে সেই কোম্পানি থেকে বের করে দেয়নি, আমি নিজে সেখান থেকে চলে এসেছি। এটা বলে সে তার রুমে যায়। একটু পরে সে সাইকেল নিয়ে তার ল্যাবে যায়। সেখানে গিয়ে সে কাজ করতে থাকে। সে একটি নতুন আলুর জাত তৈরি করতে চায়, তার জন্য সে কঠোর পরিশ্রম করছে। এদিকে ব্যাকহোকে দেখানো হয়
সে মিকিয়ং এর আলু ল্যাব দেখে ভাবতেছিল সামান্য আলোর জন্য কি কোনো ল্যাব রাখা ঠিক হবে। এরপর 3 সপ্তাহ পরে সিন দেখানো হয়, সেখানে মিকিয়ং তার কলিগদের সাথে গাড়ি দিয়ে কোথাও যেতেছিল। পরে তারা সবাই উনহান রিটেল কোম্পানিতে আসে, কারণ এখানে এসআর টিমের জন্য লোক লাগবে। সবাই প্রথমে তাদের কাজের অভিজ্ঞতার কথা বলে। এসআর টিমের লোক বলে, আমরা আপনাদের একটি আইডি কার্ড দেবো, তার জন্য আপনাদের ছবি লাগবে। পরে সবাই সেখানে ছবি তুলে, এরপর সবাইকে আইডি কার্ড দেওয়া হয়। সিন শিফট হয়ে ব্যাকহোকে দেখানো হয় সে আলুর ব্যাপারে তদন্ত করতে তাদের ল্যাবে আসে। তখন যে জনকে একজন ফোন দিয়ে বলে, আমাদের ল্যাবে তদন্ত করতে উনহান থেকে লোক এসেছে। এটা শুনে সবাই দৌড়ে সেখানে যেতে থাকে, তবে তাদের আইডি কার্ড এখানে কাজ করে না, তার জন্য তারা উপর দিয়ে লাফ দিয়ে যায়। কিন্তু মিকিয়ং নিচ দিয়ে যেতেছিল, তখন সে একটি ছেলেকে দেখে অবাক হয়ে যায়। এই ছেলেটির নাম হচ্ছে পার্কি, সে হচ্ছে মিকিয়ং এর এক্স বয়ফ্রেন্ড। মিকিয়ং তখন তার চেহারা লুকাতে থাকে। একটু পর তারা মিকিয়ং এর কাছে আসে। মিকিয়ংকে এভাবে দেখে সবাই জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? মিকিয়ং তখন ইশারা দিয়ে তাদের চলে যেতে বলে। এরপর তারা চলে যায়। তখন মিকিয়ং এর এক কলিগ এসে জোরে তার নাম ধরে ডাকে। মিকিয়ং বলে, আমি তো শুনতেছি, এত জোরে বলার কি প্রয়োজন ছিল? মিকিয়ং এর নাম শুনে পার্কি সেখানে ফিরে আসে। মিকিয়ং তাকে দেখে চশমা পরে একটু ভাব নেয়, পরে সে তার আঙ্গুল ইশারা করে। এটা দেখে পার্কি মন খারাপ করে। মিকিয়ং তখন ফুল অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। পার্কি পরে তার সেক্রেটারিকে বলে, এই মেয়েটি এখানে কেন এসেছিল? সেক্রেটারি বলে, কেন, তুমি কি তাকে চিনো নাকি? পার্কি বলে, সে আমার স্কুলের বন্ধু। পরে সে মিকিয়ংকে দেখতে দৌড়ে আবার সেখানে আসে, কিন্তু ততক্ষণে মিকিয়ং চলে যায়। পরে সিনে মিকিয়ং এবং সবাই তাদের ল্যাবে আসে, সেখানে তারা ব্যাকহোকে দেখতে পায়। ব্যাকহো তখন তার পরিচয় দেয়। পরে সে বলে, আলোর জন্য এই ল্যাবের তো কোনো প্রয়োজন নেই। মিকিয়ং তখন এ ব্যাপারে প্রতিবাদ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ব্যাকহো পরে সেখান থেকে চলে যেতে থাকে। উপর থেকে সবাই তাকে দেখতেছিল। সবাই বলে, ব্যাকহো তো দেখতে অনেক সুন্দর, কিন্তু মনের দিক থেকে সে অনেক খারাপ মানুষ। মিকিয়ং বলে, ব্যাকহো তো ভালোই, তবে আমি চাই তার মাথার উপর যেন কিছু পড়ুক। তার পাশে একটি পাখি ছিল, এই পাখির নাম হচ্ছে সানিউ। মিকিয়ং একদিন তার জীবন বাঁচিয়েছিল। এরপর থেকে সে মিকিয়ং এর কথাই শুনে। সানিউ তখন ব্যাকহোর মাথায় আঘাত করতে থাকে এবং তাকে অনবরত আক্রমণ করে। মিকিয়ং তাকে সাহায্য করতে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ব্যাকহো সানিউর আক্রমণের জন্য দৌড়ে পালাতে থাকে। মিকিয়ং তাকে ফলো করতে তার পিছে পিছে যায়। ব্যাকহো পালানোর সময় নিচে পড়ে যায়। এরপর আলুর খেতে গড়াগড়ি করতে থাকে। মিকিয়ং পরে তাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার তখন ব্যাকহোর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। মিকিয়ং বলে, ওই পাখিটি আমার, তার নাম হচ্ছে সানি, সে আমার অনুমতি ছাড়া কিছুই করে না। মিকিয়ং এর তখন মনে পড়ে সে তো বলেছিল ব্যাকহোর মাথায় কিছু পড়ুক। মিকিয়ং বলে, এতে আমার কোনো দোষ নেই। ব্যাকহো বলে, ঠিক আছে, এখন তুমি চলে যাও। মিকিয়ং তখন চলে যেতে থাকে, তবে একটু পর সে আবার ফিরে আসে। সে বলে, তুমি আমাদের ল্যাবের সাথে কি করবে? আমি জানি আমাদের মাঝে কমতি আছে, তবে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি। ব্যাকহো বলে, আমি জানি তোমরা তোমাদের বেস্ট দিতেছ, তুমি চিন্তা করো না, আমি তোমাদের সাথে তেমন কিছুই করব না। মিকিয়ং পরে তার বাসায় আসে। তখন অংজু তাকে ডাকতে থাকে, কিন্তু সে সেটা নোটিস না করেই তার রুমে চলে যেতে থাকে। অংজু তার জন্য মিকিয়ং এর রুমে যায়। মিকিয়ং বলে, আমি উনহানে গিয়েছিলাম, সেখানে আমি তাকে দেখেছি, সে তার জীবনে অনেক এগিয়ে গেছে এবং অনেক খুশি আছে। আমার সাথে এত খারাপ করার পরও সে এত খুশি কিভাবে থাকতে পারে? অংজু এসব শুনে অনেক মন খারাপ করে। অংজু হচ্ছে একজন ওয়েব নোবেল লেখক। পরে মিকিয়ং বলে, আমার প্রতি বছরের জন্মদিনে আমি দোয়া করি তার জন্য খারাপ হয়, শালার উপর আমার দোয়া কোনো কাজেই লাগে না। শকুনের দোয়ায় কি গরু মরে? অংজু তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। পরের সিনে মিকিয়ং রুমের বাইরে আসে। সেখানে সে তার ভাই এবং বন্ধুকে দেখতে পায়। তারা দুজনেই রুম পরিষ্কার করতেছিল। মিকিয়ং তাদের বলে, তোমরা এসব কাজ কেন করতেছ? তারা বলে, এখানে থাকার জন্য একজন গেস্ট আসতেছে। সিন শিফট হয়ে ব্যাকহোকে দেখানো হয়। সে তখন ফোনে কারোর সাথে কথা বলতেছিল। পরের সিনে মিকিয়ং তার কোম্পানিতে আসে। সেখানে সবাই মন খারাপ করে বসে আছে, কারণ তাদের চিফ সোইয়ককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে তাদের নতুন চিফ আসবে। এসব শুনে মিকিয়ং অনেক কষ্ট পায়। পরে সে আরো কষ্ট পায় যখন সে দেখে তাদের সাইনবোর্ডও চেঞ্জ করা হচ্ছে। মিকিয়ং পরে মন খারাপ করে বাসায় আসে। সে 1 মাস আগে বিড়ি খাওয়া বাদ দিয়েছে। কিন্তু বিড়ি খোররা কি কবুতরের বাচ্চা খাওয়া বাদ দিতে পারে? পরে সে বিড়ি খাওয়ার জন্য দরজা খুলতে যায়, তবে সেটার পাসওয়ার্ড সে জানে না। সেখানে সে অংজুকে দেখতে পায়।
অনেক বলার পরে অঞ্জু তাকে পাসওয়ার্ড বলে দেয়। মিকং পরে বিড়ি নিয়ে বাইরে আসে। যখনই সে বিড়ি খেতে যায় তখনই বৃষ্টি শুরু হয়। এসব দেখে সে চিৎকার করে বলতে থাকে, সব সময় আমার সাথেই কেন এমনটা হয়? শালা শান্তিতে বিড়িটাও খেতে পারবো না। পরে সে বসে মন খারাপ করে। তখন সেখানে কেউ আসে। মিকং পা দেখে মনে করে এটা হয়তো তার ছোট ভাই। তার জন্য সে বলে, আমার এখন প্রচুর মন খারাপ, তুমি আমার ভাই হলে কি হবে, আমি কিন্তু তোমাকে মেরেই ফেলবো। তখন সে দেখতে পায় এটা হচ্ছে ব্যাকহো। সে একটি ছাতা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ব্যাকহো বলে, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি ভদ্র শয়তান। ব্যাকহো পরে ছাতাটি মিকং এর উপর রাখে। মিকং তাকে দেখে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, এটা কেমনে সম্ভব, তুমি এখানে কিভাবে? ব্যাকহো বলে, আমি এই গেস্ট রুমে থাকতে এসেছি। পরে সে অঞ্জু ও তার ভাই হোয়ানকে বলে, গেস্ট রুমে তোমরা কাকে থাকতে দিয়েছ? মিকং তখন ব্যাকহোর ব্যাপারে সব বলে এবং গেস্ট রুম থেকে তাকে বের করতে বলে। হোয়ান বলে, আমি জানি না গেস্ট রুমে কে থাকতে এসেছে, গেস্ট রুমটি অনেকদিন ধরে ফাঁকা ছিল আর আমারও টাকার প্রয়োজন ছিল। মিকং হোয়ানকে টাকা ফেরত দিতে বলে, কারণ সে 24 ঘন্টায় ব্যাকহোকে দেখতে পারবে না। কিন্তু হোয়ান সব টাকা খরচ করে ফেলেছে। হোয়ান বলে, তুমি তো জানো অনেকদিন ধরে রুমটি ফাঁকা ছিল, এভাবে চললে তো আমাদের ব্যবসায় লস হয়ে যাবে। আমাদের কথা ভেবেই আমি এ কাজ করেছি, তার জন্য আমি দুঃখিত। মিকং তখন তার কথা মেনে নেয়। পরে সে ব্যাকহোর সাথে দেখা করতে আসে। মিকং তাকে এখানে আসার জন্য ওয়েলকাম জানায়। ব্যাকহো বলে, তোমার হয়ে গেছে, এটা বলে সে ভিতরে যেতে থাকে, কিন্তু মিকং তাকে আটকায়। সে বলে, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, তুমি এখানে থাকার জন্য এসে পড়েছ, এটা কোনো গো অ্যাক্সিডেন্ট হতে পারে না। এখানে তুমি প্ল্যান করে এসেছ, কারণ আশেপাশে অনেক গেস্ট রুম আছে। ব্যাকহো বলে, আমি প্ল্যান করে এখানে আসিনি, আমার ল্যাবটি থেকে গেস্ট রুম গুলো অনেক দূরে, এই গেস্ট রুমটি আমার ল্যাবের কাছে, তার জন্য আমি এখানে থাকতে এসেছি, এটা গো অ্যাক্সিডেন্টই। মিকং বলে, তুমি যেখানে থাকতে এসেছ সেটা তুমি আমার কলিগদের বলবে না। ব্যাকহো বলে, ঠিক আছে। মিকং বলে, আমাদের ল্যাবকে তুমি কম মনে করো না, কিছু উল্টা উল্টা করতে চাইলে তোমার 12টা বাজিয়ে দেব। ব্যাকহো তখন মিকং এর মাথায় কিছু দেখতে পায়। ব্যাকহো বলে, তোমার চুলে এটা কি লাগিয়েছ? মিকং বলে, এটা আমি ইচ্ছে করে লাগিয়েছি। মিকং পরে অঞ্জুকে বলে, আমার চুলে যেটা লেগেছিল তুমি কি দেখেছিলে? অঞ্জু তখন হা করে। মিকং তখন রেগে বলে, এটা তুমি আমাকে আগে বলতে পারোনি? অঞ্জু তখন মিকং কে ইশারা করে বলে, তুমি ব্যাকহোকে পছন্দ করো। মিকং তখন না করে। অঞ্জু বলে, এটা তোমার ডিস্টিনি, আমার কাছে প্রুফ আছে। পরে সে তাকে কিছু ছেলের ছবি দেখায়, যেগুলো মিকং এর স্কুলের সময় তুলেছিল। মিকং এই ছেলেগুলোকে পছন্দ করত, আর কিছু হলে তো সেঞ্চুরি করে ফেলতো। অঞ্জু বলে, এখানে সব ছেলের নামের শেষে হো আছে, যেমন ব্যাকহোর নামেও হো আছে, তুমি হো নামের ছেলের প্রতি দুর্বল, তার জন্য তুমি তাদের প্রেমে পড়েছ। মিকং বলে, তুমি কি বলতেছ, এটাই আমার ডিস্টিনি নাকি ছোটবেলায় তোমার মাথায় বেল পড়েছিল? এটা বলে সে হাসতে থাকে। পরে সে বলে, জীবনে প্রথমবার তুমি আমাকে হাসিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। অঞ্জু তখন মন খারাপ করে বলে, বিশ্বাস না করলে কোনো সমস্যা নেই, এটা বলে সে বাইরে চলে আসে। তখন সে বলে, তুমি ব্যাকহোর প্রেমেই পড়বে, আমি 100% শিওর। জয়, ভবিষ্যৎ বাবার জয়। পরের দিনে মিকং ডিউটিতে আসে। সেখানে তার জন্য সবাই অপেক্ষা করতেছিল। তারা বলে, ব্যাকহো অনেক কঠোর একজন মানুষ। পরে তারা খাবার খেতে যেতেছিল, তখন অভিষেক ব্যাকহোকে দেখতে পায়। ব্যাকহো তাদের বলে, সে এখানকার নতুন চিফ। পরে তারা খাবার খেতে যায়, তাদের সাথে খাবার খেতে ব্যাকহো আসে। এখানে তো সবকিছুই ঠিক ছিল, তবে একটু পর সেখানে কিছু মহিলা আসে। তারা ব্যাকহোকে দেখে চিনতে পারে, কারণ তাদের খেতেই ব্যাকহো গড়াগড়ি খেয়েছিল। তারা বলে, তুমি তো সেই ছেলে যাকে আমরা বাঁচিয়েছিলাম। ব্যাকহো তখন তার পরিচয় দিতে চায়, তবে সেখানে থাকে একটি মহিলা তাকে আদর করে বসিয়ে দেয়। পরে তারা তাকে তার খাবার খেতে দেয় না। মিকং এসব দেখে হাসতে থাকে। পরে সিনে ব্যাকহো বাইরে আসে, তখন সেখানে মিকং কে দেখতে পারি। সেটাকে বসে বিড়ি খেতেছিল। ব্যাকহো বলে, তুমি স্মোকিং করতেছ? মিকং বলে, না তো। পরে সে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম, এসব কিছু প্ল্যান করে থাকলে আমি তোমাকে ছাড়বো না। তোমার ভাগ্য ভালো, কারণ তুমি চুপচাপ ছিলে, তবে আমার রাতের ওয়ার্নিং এর কথা মনে রাখো। ব্যাকহো বলে, তোমার ওয়ার্নিং মনে রাখার কোনো প্রশ্নই আসে না, আর তুমি আমার নাম ধরে ডাকবে না, কারণ আমি তোমাদের ল্যাবের নতুন চিফ। এটা বলে ব্যাকহো তার গাড়ির কাছে যায়, তবে তার গাড়িতে ওঠার জায়গা খালি নেই। মিকং তার ট্রাক দিয়ে বন্ধ করে দিয়েছে। মিকং মনে করেছিল ব্যাকহো কিছুই করতে পারবে না, কিন্তু ব্যাকহো তখন তার গাড়িতে চাবি দিয়ে দেয়। পরে সে রিমোট দিয়ে গাড়িকে সামনে নিয়ে আসে। এটা দেখে মিকং একটু কষ্ট পায়, কারণ তার সব পরিশ্রম জ্বলে গেল। ব্যাকহো বলে, তোমার সাথে আমার গেস্ট রুমে কথা হবে। এটা বলে সে চলে যেতে থাকে। মিকং তখন তাকে দেখিয়ে কুংফু প্র্যাকটিস করতে থাকে। এসব দেখে ব্যাকহো মনে মনে হাসতে থাকে। পরে সিনে কিসেকে দেখানো হয়, সে স্ট্র্যাটেজিক প্ল্যানিং টিমের ডিরেক্টর। একটুবারে সেখানে সিওন আসে। কিসে বলে, আমি জানি
আমরা একটি ফ্যামিলি, তবে এখানে আসার আগে নক করে আসবে, কারণ আমরা এখনো ডিউটিতে আছি। সিয়ন বলে, তুমি ব্যাঘোর সাথে কি করেছ? তাকে ল্যাবে কেন পাঠিয়েছ? কিসে বলে, আমি তাকে ক্ষণিকের জন্য সেখানে পাঠিয়েছি। সেখানে যার থাকার কথা সে বিদেশে গেছে, সে আসলেই ব্যাঘোর পরিবর্তে সেখানে সে যাবে। তখন আমরা জানতে পারি ব্যাঘো ওনহান থেকে স্কলারশিপ পেয়ে এখানে এসেছে। তাকে পাঠিয়েছিল চেয়ারম্যান ওয়াং। পরে সিনে ওয়াং ব্যাঘোর সাথে কথা বলতে থাকে। সে বলে, তুমি সেখানে কেমন আছো, কি করতেছ? ব্যাঘো বলে, আমি ভালো আছি। ব্যাঘো পরে মিকং এ সব ডিটেলস দেখতে থাকে। পরে সিনে হুয়ানকে দেখতে পারি, সে কফি বানাতেছিল। তখন সেখানে মিকিং আসে। মিকং পরে সব কফি নিয়ে গ্রামে আসে। এরপর সে গ্রামের মানুষের কাছে সব কফি বিক্রি করে দেয়। তখন তার মাথা একটি শয়তানি বুদ্ধি আসে, কারণ শয়তান লগেই থাকে। একটু পরে গ্রামের মানুষ একটি জায়গায় যেতে থাকে, তাদের পিছে পিছে মিকিং এ যেতে থাকে। পরে তারা ব্যাঘোর কাছে আসে। ব্যাঘো তাদের এখানে আসার কারণ জানতে চায়, তবে তাদের পিছে পেতনিকে দেখে সে সব বুঝতে পারে। একজন বলে, তুমি এই গ্রামে 1 মাসের বেশি হলো থাকতেছ। আমাদের গ্রামের নিয়মে যে এই গ্রামে 1 মাসের বেশি সময় থাকবে তাকে গ্রামের ডিপ্লোমার জন্য টাকা দিতে হবে। ব্যাঘো বলে, আমি একটি পয়সাও দিব না, তোমরা আমার উকিলের সাথে কথা বলো। এটা বলে সে চলে যায়। পরে সিনে মিকং তার পরিবারের সাথে সময় কাটায়। তারা বলতে থাকে, গ্রামের মানুষ এখানে কিভাবে আসলো? মিকং বলে, আমি তাদের এখানে নিয়ে এসেছি। রাতে মিকং ব্যাঘোর রুমের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে ব্যাঘোর সাথে কথা বলার সাহস পায় না। তখন ব্যাঘোই দরজা খুলে বেরিয়ে আসে। ব্যাঘো বলে, তুমি 8 মিনিট ধরে এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো? মিকং বলে, তুমি দরজাটা আগে খুলতে পারোনি? আমি এতক্ষণ ধরে তোমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। ব্যাঘো পরে খাবারগুলো তার হাতে নেয়। ব্যাঘো বলে, এসব কি তোমার ক্ষমা চাওয়ার জন্য নিয়ে এসেছো? মিকং বলে, কিসের ক্ষমা? ব্যাঘো বলে, আমি জানি গ্রামের লোকদের তুমি এখানে নিয়ে এসেছিলে। মিকং তখন তার কাছে ক্ষমা চায় এবং গ্রামের লোকদের টাকাগুলো দিয়ে দিতে বলে, কিন্তু ব্যাঘো তাকে না করে দেয়। মিকং বলে, তুমি টাকাগুলো তাদের দিয়ে দিও, আমি প্রয়োজনে পরে তোমাকে টাকাগুলো ফিরিয়ে দেব। ব্যাঘো বলে, আমি তাদের একটি পয়সাও দিতে পারবো না। এটা শুনে মিকং বলে, তোমার দাদা দাদি কি তোমাকে আদব কায়দা শেখায়নি? সে বলে, আমার দাদা দাদি নেই। মিকং বলে, তোমার বাবা মা? ব্যাঘো বলে, আমার বাবা মাও নেই। মিকং বলে, আমি তোমার ভালোর জন্যই বলতেছি, তাদের টাকাগুলো দিয়ে দিও, নয়তো কেঁদে কেঁদে পরে আমার কাছেই আসবে। ব্যাঘো বলে, আমি কখনোই তোমার কাছে আসবো না। পরের সিনে ব্যাঘো গাড়ি দিয়ে তার কাজে যেতে থাকে। তখন সে দেখে গ্রামের লোকেরা রাস্তা ব্লক করে দিয়েছে। ব্যাঘো তখন গাড়ি থেকে বেরিয়ে আসে। পরে সে বলে, এসবের কারণ কি? এটা তোমাদের রাস্তা না, এটা সরকারি রাস্তা। তখন গ্রামের লোকেরা রাস্তার ম্যাপ দেখিয়ে বলে, এই রাস্তার জমি আমাদের, আমরা এই ব্যাপারে উকিলের সাথেও কথা বলেছি। ব্যাঘোর কাছে তখন অন্য কোনো উপায় থাকে না, তার জন্য সে গাড়ি পিছনে নিয়ে যায়। পরে সে ট্যাক্সি বুক করতে চায়, কিন্তু এখানে কোনো ট্যাক্সি নেই। এদিকে মিকং বাসায় রিল্যাক্স করতেছিল। তখন সেখানে ব্যাঘো আসে। ব্যাঘো হুয়ানকে বলে, এখানে কি কোনো ট্যাক্সি পাওয়া যাবে? হুয়ান বলে, এখানে কোনো ট্যাক্সি নেই। মিকং বলে, আমি আগেই বলেছিলাম টাকাগুলো দিয়ে দাও। সেই তো কেঁদে কেঁদে আমার কাছে আসতে হলো, তবে এখন আমি তোমাকে সাহায্য করব না। এটা বলে সে ডিউটিতে যেতে থাকে। তখন ব্যাঘো তার সাথে সাথে যেতে থাকে। ব্যাঘো মিকং এর গাড়িতে করে ডিউটিতে যেতে চায়। মিকং তাকে তার গাড়িতে যেতে দেয়, কিন্তু সে বারে বারে ব্রেক মারে উঁচু নিচু পাইয়া। তার জন্য ব্যাঘোর অবস্থা খারাপ হয়ে যায়। পরের সিনে ব্যাঘো একটি নতুন রাস্তা বের করে। ব্যাঘো মনে করে এই রাস্তা দিয়ে সে ডিউটিতে যেতে পারবে। পরে সে সেই রাস্তা দিয়ে যেতে থাকে, কিন্তু সে ব্যর্থ হয়। পরে সে মিকং এর কাছে লিফট চায়। মিকং পরে তাকে নিয়ে যায়। তবে ব্যাঘো এবার সামনে বসতে চায়, কারণ আগের বার তার 12টা বেজে গিয়েছিল। তবে সামনে সিটটি নষ্ট ছিল। ব্যাঘো সেটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মিকং বলে, সামনে বসতে চাইলে এভাবেই যেতে হবে। ব্যাঘো পরে বাধ্য হয়ে পিছে বসে। পরে সে বাস স্ট্যান্ড থেকে বাস নিতে চায়, কিন্তু বাসে গ্রামের লোকেরা ছিল, তারা বাসকে থামাতেই দেয় না। পরের সিনে হুয়ান ও অংজুকে দেখতে পারি। হুয়ান একটি বিয়ের অনুষ্ঠানে যাবে, তার জন্য সে রেডি হতে থাকে। পরে সে অনুষ্ঠানে যায়, সেখানে তার সাথে কিসের দেখা হয়। কিসে তাকে দেখে চিনতে পারে, তার জন্য হুয়ান কেমন আছে সেটা সে জানতে চায়। হুয়ান বলে, আমি ভালো আছি। কিসে পরে মিকং এর ব্যাপারে জানতে চায়। হুয়ান মিকং এর ব্যাপারে সব বলে দেয়। সে বলে, মিকং একটি পটেটো ল্যাব চালায়। এটা শুনে কিসে সব বুঝতে পারে। কিসে পরে কম্পিউটারে পটেটো ল্যাব লিখে সার্চ করে। তখন সে মিকং কে খুঁজে পায়। পরে সে বলতে থাকে, এই পটেটো ল্যাবে তো আমি ব্যাঘোকে পাঠিয়েছি। পরে সিনে মিকং কে দেখতে পারি, সে তার কলিগদের সাথে ল্যাবে বসে আছে। পরে তারা জানতে পারে আলু খেতে অনেক পোকা হয়েছে, তার জন্য আমাদের কীটনাশক দিয়ে পোকাগুলো মারতে হবে। পরে তারা সবাই সেখানে যেতে থাকে। তখন সেখানে ব্যাঘো আসে। সে বলে, তোমরা সবাই কোথায় যাচ্ছ? মিকং এর কাছে ওয়ার্কার কম ছিল, তার জন্য সে ব্যাঘোকে গাড়িতে তোলে। পরে সে ব্যাঘোকেও খেতে নিয়ে আসে। তখন তারা তাদের ড্রেস চেঞ্জ করতে যায়। মিকং তখন ব্যাঘোকে ড্রেস চেঞ্জ করতে বলে। ব্যাঘো ড্রেস চেঞ্জ করতে মানা করে দেয়।
পরে তারা খেতে কীটনাশক দিতে থাকে। ব্যাকহো কীটনাশক দেওয়ার সময় পিছিয়ে যেতে থাকে। তখন তার সাথে একজনের ধাক্কা লাগে, তার জন্য তারা দুজনেই নিচে পড়ে যায়। এটা দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। ব্যাকহো পরে শুধু কীটনাশকের পাইপ ধরে রাখে, তখন সেটা বন্ধ হয়ে যায়। ব্যাকহো তখন জাংহিকে সেটা চালু করতে বলে, কিন্তু জাংহি মনে করে তাদের কাজ শেষ, তার জন্য সে পাইপ গোছানোর মেশিন চালু করে দেয়। পাইপের সাথে সাথে ব্যাকহো সেখানে যেতে থাকে। এটা দেখে সবাই ব্যাকহোকে সাহায্য করার জন্য পাইপ টেনে ধরে। ব্যাকহো পরে গোসল করতে যায়। এদিকে মিকিয়ং এর সব কলিগ গোসল করার জন্য লম্বা সিরিয়াল দিয়ে বসে আছে। তারা বলে, ব্যাকহোর গোসল হয়েছে নাকি সেটা দেখে আসো। মিকিয়ং বলে, আমি যেতেছি। পরে সে সেখানে যায়। ভিতরে যাওয়ার আগে সে বলে, আমি ভিতরে আসতেছি। এটা বলে সে ভিতরে আসে। ব্যাকহো তখন ফোনে কথা বলতেছিল। মিকিয়ং তার ভেজা শাড়ির উপর দিয়ে তার শরীরের বডি ফিটনেস দেখতে থাকে। এসব দেখে সে হা করে তাকিয়ে থাকে। ব্যাকহোকে এভাবে দেখে মিকিয়ং ঠিক থাকতে পারে না। তখন ব্যাকহো তাকে দেখে ফেলে। সে বলে, তুমি এখানে কি করছো? মিকিয়ং বলে, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা বলে সে দৌড়ে চলে আসে। ব্যাকহো পরে সবাইকে বলে, আজকে তোমরা অনেক ভালো কাজ করেছো। তারা বলে, আজকে আমরা একসাথে খাবার খাবো, মদও খাবো, তুমি কি আমাদের সাথে যোগ দিবে? মিকিয়ং বলে, সে কিভাবে আসবে, সে তো আমাদের ল্যাবের চিফ। কিন্তু ব্যাকহো রাজি হয়ে যায়। পরে তারা সবাই মদ খেতে থাকে। মিকিয়ং তখন ব্যাকহোকে দেখতে থাকে। একটু পরে জাংহিকে নেওয়ার জন্য তার ওয়াইফ আসে। পরে তারা দেখে ব্যাকহো গাড়িতে বসে আছে। অতিরিক্ত মদ খাওয়ার কারণে ব্যাকহো নেশা হয়ে গেছে। এদিকে মিকিয়ং এরও নেশা হয়ে গেছে। তার জন্য সে একটি ড্রাইভারকে আসতে বলে। পরে তারা দুই মাতাল পিছে বসে যেতে থাকে। যাওয়ার সময় ব্যাকহো মিকিয়ং এর উপর ঘুমিয়ে পড়ে। মিকিয়ং তাকে দূরে সরিয়ে দেয়। এরপর তারা বাড়িতে আসে। মিকিয়ং তখন খেয়াল করে দেখে সে ব্যাকহোর পাশে শুয়ে আছে। এসব দেখে মিকিয়ং দূরে গিয়ে বসে। এদিকে গাড়ি ড্রাইভার চলে যায়। মিকিয়ং তখন তার ব্যাগ নেয়। পরে সে ব্যাকহোকে যেতে বলে, কিন্তু ব্যাকহো ঘুম থেকেই উঠে না। মিকিয়ং তার হাত ধরেও ডাকে। পরে সে ব্যাকহোকে ভালোভাবে দেখতে থাকে। নেশার করে সে ব্যাকহোর মাঝে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। এদিকে ব্যাকহো ঘুম থেকে উঠে। মিকিয়ং তখন তাকে কিস করে। আর এখানে এই ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ড্রামাটির নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ড্রামাটির নেক্সট পার্টে। সে পর্যন্ত টাটা।